আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সত্যাসত্য। নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। দুর্নীতির অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। শুরুতে ৬০ জেলায় ডিসি পদায়ন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সহ শীর্ষস্থানীয় কয়েকজন আমলার বিরুদ্ধে। প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর ব্যক্তিগত কর্মকর্তার ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিয়ে হইচই পড়ে যায় সচিবালয়ে। দুই উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা শত কোটি টাকার দুর্নীতির অভিযোগও আমলে নেয় সরকার। তবে সেবা খাতগুলোয় দুর্নীতি, অনিয়ম ও ঘুষ লেনদেনের ঘটনা আগের মতোই আছে। বিভিন্ন দপ্তরের ৬০ জন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেছে আমার দেশ। এদের সবারই বক্তব্য, ঘুষ আছে তো সেবা আছে, ঘুষ নেই তো সেবা নেই। জুলাই অভ্যুত্থানে পট পরিবর্তন হলেও এ সেবা খাতে দুর্নীতি ও ঘুষ লেনদেনে কোনো হেরফের নেই। বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও পরিদপ্তর ঘুরে এমন চিত্র দেখা গেছে। আমলাতন্ত্রের দীর্ঘসূত্রিতায় জনহয়রানির রশি টেনে ধরা যাচ্ছে না বলে আক্ষেপ আছে উপদেষ্টা পরিষদের সদস্যদের মাঝে। এ বিষয়ে সরকারের ৫ উপদেষ্টার সঙ্গে কথা বলেছে আমার দেশ। অন্তর্বর্তী সরকারের প্রায় ১ বছর পার হতে চলেছে। এ সময়ে দেশে ঘুষ, দুর্নীতি ও হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করার বিষয়ে অগ্রগতি না হওয়ায় হতাশা ব্যক্ত করেন তাদের কেউ কেউ। সব অভিযোগ আমলে নিয়ে চলছে উচ্চ পর্যায়ের তদন্ত। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান ও তদন্তের স্বার্থে এরই মধ্যে দায়িত্ব থেকে বেশ কয়েকজনকে অব্যাহতিও দেওয়া হয়েছে। তবে কয়েকজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায়নি কমিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্নীতির তালিকায় দেখবেন বাংলাদেশ সর্বনিম্ন স্তরে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নেই। কাজেই দুর্নীতি থেকে বের না হলে কিছুই হবে না। এ দুর্নীতি কিভাবে আছে, কোথায় আছে আমলাদের তা অজানা নয়। এটা থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। এটা থেকে বের হতেই হবে আমাদের। দুর্নীতি এমন গভীরে ঢুকে গেছে, কেউ মুক্ত হতে পারছি না। ডিসি পদায়নে দুর্নীতির অভিযোগ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে টানা ১৫.৫ বছরের স্বৈরশাসক শেখ হাসিনা পলায়নের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। মাত্র ১ মাসের মাথায় ইউনূস সরকারের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। ৪টি গণমাধ্যম এ সংক্রান্ত সংবাদ প্রকাশ ও প্রচার করে। সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ করেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও দুদকে করা অভিযোগে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ৯, ১০ ও ১১ সেপ্টেম্বর দেশের ৬০ জেলায় জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ ও পদায়নে বড় দুর্নীতি ও ঘুষ লেনদেন হয়েছে। অভিযোগ রয়েছে, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমানই ভাগ পেয়েছেন ১০ কোটি টাকার বেশি। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই সময়ের যুগ্ম সচিব ডক্টর জিয়া উদ্দিন আহমেদের টেবিলের ড্রয়ার থেকে একটি গোয়েন্দা সংস্থা ৩ কোটি টাকার চেক উদ্ধার করে বলে দুদকে করা অভিযোগে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বর্তমান স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল করিম মাকসুদ জাহেদি সহ সরকারের ৬৫ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ লেনদেনের একই ধরনের অভিযোগ আনা হয়। সরকারের এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও প্রার্থনা জানানো হয় আবেদনে। আবেদন আমলে নিয়ে দুর্নীতি অনুসন্ধান করে দুদক। পাশাপাশি প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সমন্বয়ে একটি কমিটি করে দেন। উপদেষ্টা কমিটি ও দুদক সংশ্লিষ্টদের জবানবন্দি গ্রহণ ও অনুসন্ধান শেষে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি বলে প্রতিবেদন দিয়েছে। অভিযোগের বিষয়ে ডক্টর মোখলেসুর রহমান বলেন, সফল অভ্যুত্থানের মাধ্যমে নিকৃষ্টতম ফেসিবাদের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতেই এ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। মূলত ১৫.৫ বছরের আওয়ামী লীগের লুটপাট তন্ত্রকে বৈধতা দিতে এমন কাল্পনিক অভিযোগ করা হয়েছে। ১০ কোটি নয়, ১০ টাকার দুর্নীতির অভিযোগের সত্যতা পেলে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে শাস্তি মাথা পেতে নেবেন বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই সিনিয়র সচিব। নগদে ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অন্তর্বর্তী সরকারের সময় এসে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে ১৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোরশেদ এর সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয়। নগদের কর্মকর্তাদের বরাতে গত ৩০ মে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করে ঢাকার একটি জাতীয় দৈনিক। বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ব্যাপক আলোচনা হয়।
অন্তর্বর্তী সরকারের সময় নগদে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি উল্লেখ করে অভিযোগের বিষয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, টাকা সরানোর অভিযোগের পর আমি নগদের কাছে পরিচালন ব্যয় ও যাবতীয় বিল সহ 2 মাসের হিসাব নিয়ে জানতে পারি। সব মিলিয়ে অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে 43 কোটি টাকা। এর মধ্যে কোম্পানির পরিচালনা ব্যয়, বেতন ভাতা, ভাড়া, ভেন্টর বিল সবই রয়েছে। প্রতিটি টাকার হিসাব যথাযথভাবেই সংরক্ষণ করা আছে বলেও দাবি প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারীর। অভিযোগের বিষয়ে আতিক মোর্শেদ বলেন, নগদের দুর্নীতির বিষয়ে তাকে জড়িয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে। এ সরকারের সময় এখানে 1 টাকার দুর্নীতি হয়নি বলে দাবি তার। অভিযোগের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, দেশের আনুমানিক 9 কোটি মানুষের দৈনিক আর্থিক সেবায় জড়িত নগদ। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়। প্রশাসক বসানোর পর নিরীক্ষায় উঠে আসে নগদ লিমিটেডে বড় ধরনের জালিয়াতি সংগঠিত হয়েছে। অনলাইন জুয়া, মানি লন্ডারিং, সাবেক পরিচালকদের অনুকূলে অর্থ পাচার, ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিকে আর্থিক জালিয়াতি ও অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ই মানি তৈরি করা হয়েছে। এসব কারণে 2,356 কোটি টাকার হিসাব মিলছে না। প্রতিষ্ঠানটিতে যখন এসব অনিয়ম হয় তখন এর পরিচালনায় যুক্ত ছিলেন আওয়ামী লীগের একাধিক সংসদ সদস্য ও প্রভাবশালী ব্যক্তি। ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত ফেব্রুয়ারির দিকে নগদের বিভিন্ন নথিপত্র যাচাই করতে এনফোর্সমেন্ট অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম। তারা 1,700 কোটি টাকা পাচার ও 600 কোটি টাকা ই মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী সংশ্লিষ্ট 24 জনকে আসামি করে বাংলাদেশ ব্যাংক মামলা করে। মূলত দুর্নীতির ওই সব অভিযোগ আড়াল করতে এখন মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। 2 উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে গত 21 এপ্রিল অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকেই প্রশাসন জুড়ে তাদের দুর্নীতির বিষয়টি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়। মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সচিবালয়ের কর্মকর্তাদের অভিযোগ, সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফেসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে কোটি টাকা হাতিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি পদায়নের তদবির বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে ঘুরে তদবির করতেন বলেও জানান কর্মকর্তারা। স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ, তারা চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। 2 জন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা করে আদায় করতেন। 2 উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির অভিযোগের তদন্ত করতে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুদককে অনুরোধ করেন। এছাড়া ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া কয়েকটি সংগঠনও দুদকে লিখিতভাবে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করে তদন্তের অনুরোধ করে। গত 22 মে মোয়াজ্জেম হোসেনকে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। জিজ্ঞাসাবাদ শেষে তদন্তের স্বার্থে তাদের দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়। 2 উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির বিষয়ে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম আমার দেশকে বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান, অনুসন্ধান শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে জানা যাবে। 2 প্রভাবশালী উপদেষ্টার ব্যক্তিগত স্টাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। বিআরটি এর মাসুদরা আর ভালো হয়নি। দেশে বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা 57,52,000-এরও বেশি, আর নিবন্ধনধারী চালকের সংখ্যা 59,46,000-এরও বেশি। এ তথ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ থেকে নেয়া। নিবন্ধন করা প্রতিটি যানবাহনের মালিককে ফিটনেস ও অন্যান্য প্রয়োজনে বছরে একবার বিআরটিএ কার্যালয়ে যেতে হয়। চালকদের লাইসেন্স নবায়নের জন্য যেতে হয় প্রতি 5 বছর পর পর। এছাড়া প্রতি বছর নতুন করে প্রায় 15 থেকে 16,000 যানবাহন নিবন্ধন হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। বিআরটিএ কার্যালয়গুলোয় সেবা গ্রহণকারীদের মধ্যে শতকরা 92% বেশি মানুষ ঘুষ দিতে বাধ্য হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সরেজমিন রাজধানীর মিরপুর ও উত্তরা বিআরটিএ কার্যালয় ঘুরে দেখা গেছে অসংখ্য দালাল চক্র আগের মতোই সক্রিয়। গাড়ির ফিটনেস ও নতুন রেজিস্ট্রেশন করিয়েছেন এমন 12 জনের সঙ্গে কথা বলে জানা গেছে তারা সবাই ঘুষ দিয়েছেন। একজন ব্যাংক কর্মকর্তা নতুন গাড়ি নিয়ে রেজিস্ট্রেশন করতে এসেছেন। তার কাছে প্রশ্ন ছিল, ঘুষ দেওয়াও তো সমান অপরাধ, আপনি কেন দিলেন? জবাবে খুব আক্ষেপ করে তিনি বলেন, পট পরিবর্তন হয়েছে কিন্তু মাসুদরা তো আর ভালো হয়নি। মাসুদদের চরিত্র আগের মতোই রয়ে গেছে। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মাসুদ হলেন বিআরটি এর দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রতীকী নাম। বিআরটি এর দুর্নীতিবাজ মাসুদদের হাত থেকে সেবা গ্রহীতাদের রক্ষা করতে সরকার কেন ব্যর্থ হচ্ছে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে আমরা গোটা সিস্টেম পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। এগুলো সম্পন্ন হলে আশা করছি ঘুষ ও দুর্নীতির সুযোগ থাকবে না, জনগণ সুফল পাবে। এনবিআরে সক্রিয় ছাগলকাণ্ডের মতিউররা। দেশে কর শনাক্তকরণ নম্বরধারীদের সংখ্যা 1,14,00,000 হলেও রিটার্ন দাখিল করেছেন 45 লাখ করদাতা। অর্ধেকের বেশি টিনধারী রিটার্ন দাখিল না করার কারণ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর জটিলতা ও সংস্থাটির দুর্নীতিবাজ ছাগলকাণ্ডের মতিউরদের মতো কর্মকর্তাদের দায়ী করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের মতে এনবিআর এ কর্মরত প্রায় সবাই দুর্নীতিবাজ। সংস্থাটিতে ছাগলকাণ্ডের মতিউর দুর্নীতির আইকন হিসেবে পরিণত হয়েছেন ধরা পড়ার কারণে। এখানকার চেয়ার টেবিলগুলো মতিউরের মতোই আচরণ করে সেবা গ্রহীতাদের সঙ্গে। এনবিআর এর ঘুষ, দুর্নীতি ও গ্রাহক হয়রানির বিষয়টি জানতে দেশের ছোট, মাঝারি ও বড় ধরনের 15টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের সঙ্গে আমার দেশ কথা বলে। প্রত্যেকের অভিযোগ, দেশের প্রতিটি সংস্থায় কিছু ভালো মন্দ কর্মকর্তা থাকেন, কিন্তু এনবিআর এর চিত্র সম্পূর্ণ উল্টো। এখানে সৎ কর্মকর্তাদের জায়গা নেই, এখানকার সবাই মতিউরের মতোই দুর্নীতিবাজ। ব্যবসায়ীদের মতে বছরে একবার ট্রেড লাইসেন্স নবায়ন করতে সিটি কর্পোরেশনে দৌড়াতে হয়। পাশাপাশি আমদানি ও রপ্তানি সনদ নবায়ন, আয়কর রিটার্ন নিষ্পত্তি, ভ্যাট চালান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই ঘুষ দিতে হয়। ঘুষ ছাড়া কোনো ব্যবসায়ী এগুলো সহজে পেয়েছেন এমন নজির পাওয়া যাবে না বলেও দাবি তাদের। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এনবিআরকে ব্যবসা বান্ধব ও দুর্নীতিমুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এতে আন্দোলনের নামে গোটা প্রতিষ্ঠানকে অচল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ নিট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান আমার দেশকে বলেন, ঘুষ ছাড়া এনবিআর এ কাজ করাই দায়। এখানে ঘুষের ওপর ঘুষ দিতে হয়, মানে যে ঘুষটা আমাদের দিতে হয় সেটা তো আমরা অনেক সময় কোম্পানির খরচের হিসাবে কাগজে কলমে দেখাতে পারি না। ফলে আদার এক্সপেন্স বা অন্যান্য খরচের খাতে এই ঘুষের খরচটা লিখতে হয়, সেটা অ্যাপ্রুভ করতে আবারও ঘুষ দিতে হয়। এভাবে ঘুষের ওপর ঘুষ দিতে হয়। একই ঘটনা ঢাকা ওয়াসা ও বিদ্যুৎ খাত সহ দেশের সব খাতেই। ব্যবসায়ীরা আগে যেভাবে হয়রানির শিকার হয়েছেন সেভাবে রয়ে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, এনবিআর এমন অবস্থায় পৌঁছে গেছে, এটা দুর্নীতিবাজদের জন্য একটা স্বর্গ। এটা প্রতিষ্ঠিত যে এনবিআর এর যারা কর ফাঁকি দিতে চায়, অবৈধ লেনদেন করতে চায়, অর্থ পাচার করতে চায়, তাদের জন্য এনবিআর স্বর্গ। কিন্তু যারা আইন মেনে কর দিতে চায় তাদের একরকম জিম্মি করে অর্থ আদায় করা হয়। এটা যে শতভাগ হচ্ছে তেমনটা বলবো না, তবে সার্বিক চিত্র এমনই। ঘুষ নেই, সেবাও নেই। ভূমি মন্ত্রণালয়ের অধীনে সেবা খাতগুলোর মধ্যে সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও তহসিলদার ও কানুনগো সহকারী ভূমি সেটেলমেন্ট দপ্তরগুলোর সেবা নিতে গিয়ে ভূমি মালিকরা হয়রানির শিকার হচ্ছেন আগের মতোই। নামজারি ও খাজনা দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হলেও বিভিন্ন ধরনের হয়রানিতে ফেলে ভূমি মালিকদের ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত এক মাসে বিভিন্ন ভূমি অফিসে সেবা নিতে গেছেন এমন 20 জন ভূমি মালিকের সঙ্গে কথা বলেছে আমার দেশ। এদের মধ্যে 15 জনই ঘুষ লেনদেনের শিকার হয়েছেন। একজন ভূমি মালিক আমার দেশকে বলেন, আমি যে ভূমিটির খাজনা দিতে যাই তার দাম আনুমানিক 200 কোটি টাকা, অথচ আমি তহসিলদারদের ঘুষ দেওয়ার পাশাপাশি কমপক্ষে 80 বার স্যার বলেছি। মনে হয় একজন তহসিলদার হচ্ছেন একজন রাজা আর আমরা ভূমি মালিকরা হলাম প্রজা। আপনি কেন ঘুষ দিলেন এমন প্রশ্নে তিনি বলেন, হয়রানি থেকে বাঁচতে। ঢাকা ওয়াসা থেকে পানি সংযোগ নিতে গিয়ে হয়রানির শিকার একটি রিয়েল এস্টেট কোম্পানির মালিক জানান, একটি ভবন নির্মাণ করেছি পার্শ্ববর্তী ডোবার পানি ব্যবহার করে। এখানে ওয়াসার কর্মকর্তা এসে 8 লাখ টাকা পানির বিল ধরিয়ে দিয়ে নিষ্পত্তির জন্য 3 লাখ টাকা ঘুষ দাবি করেন। ভবন নির্মাণের জন্য রাজুক থেকে নকশা অনুমোদন করতে গেছে 15 লাখ টাকা। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন,
রিহ্যাবের সদস্যভুক্ত কোনো রিয়েল এস্টেট কোম্পানি কিংবা ব্যক্তিগত পর্যায়ের কেউই ন্যূনতম ৫ লাখ টাকার নিচে রাজুক থেকে নকশা অনুমোদন করতে পারেননি। ঘুষ ছাড়া কেউ ওয়াসার পানির লাইন নিতে পেরেছেন এমন একজন গ্রাহকও পাওয়া যাবে না। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ পেতেও ঘুষ লেনদেনের কোনো হেরফের হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। জাহিদুল ইসলাম নামের একজন গ্রাহক জানান, একটি জন্ম নিবন্ধন সনদ পেতে গত ৩ মাস ধরে ঘুরছি, এখনো পাইনি, কবে পাবো বলতে পারছি না। দুর্নীতিমুক্ত করতে পদ্ধতি পরিবর্তনের কথা বলছে সরকার। অন্তর্বর্তী সরকারের দুর্নীতি ও সেবা খাতের ঘুষ রোধে সরকারের পদক্ষেপ কি, এমন প্রশ্ন ছিল ৫ জন উপদেষ্টার কাছে। প্রায় অভিন্ন জবাব দেন তারা। তাদের দাবি, সরকারের উপরের দিকে ঘুষ ও দুর্নীতির বিন্দুমাত্র আঁচ লাগেনি, তবে সেবা খাতগুলো দুর্নীতিমুক্ত করতে শতভাগ হয়রানিমুক্ত সেবা গ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এটা অনেক দূরের পথ বলেও উপলব্ধি তাদের। গ্রাহকদের কাছ থেকে দুর্নীতি ও হয়রানির অসংখ্য অভিযোগও তাদের কাছে আসে বলে জানিয়েছেন উপদেষ্টারা। তারা বলেন, বিদ্যমান ব্যবস্থাই কর্মকর্তাদের ঘুষ ও দুর্নীতিতে যুক্ত করতে সহায়তা করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, সেবা খাতগুলোয় দুর্নীতি আগের চেয়ে না বাড়লেও কমেছে এটা বলা যাবে না। উপরের কিছু লোক পরিবর্তনে দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। এটার জন্য গোটা সিস্টেমকে বদলাতে হবে। ৫ আগস্ট স্বৈরাচার বা দুর্নীতিবাজ সরকারের পতন হওয়ায় মানুষের মনে বিশাল আশা ছিল, বিআরটিএতে গিয়ে বিনা ঘুষে তিনি ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন, কিন্তু পাননি। তাকে এ কাজে ঘুষ দিতে হয়েছে, ফলে তার মধ্যে হতাশা কাজ করাটাই স্বাভাবিক। ইফতেখারুজ্জামান আরও বলেন, এজন্য আমাদের দীর্ঘদিনের অব্যবস্থাপনাই দায়ী। নিচের লোকগুলো তো আর বদলি হয়নি, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়েছে হয়তো। এটার জন্য পদ্ধতিগত পরিবর্তনই জরুরি। দুর্নীতির মূলোৎপাটনের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, অন্তর্বর্তী সরকারের অল্প সময়ে দুর্নীতি কতটুকু সমাধান দিতে পারবো তা জানা নেই। দায়িত্ব আসার পর থেকে চেষ্টা করছি, তবে সেটা কাগজে কলমে। আজ একটা চেষ্টা করলাম, সেটা হচ্ছে অনলাইন সার্ভিস। সব তৈরি আছে, কাজে লাগাতে পারছে না। দুর্নীতি নির্মূল না হওয়ার উদাহরণ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কিছু লোক যায় অনলাইন ট্যাক্স দেওয়ার জন্য, গিয়ে শোনে সার্ভিস ডাউন। সুন্দর ব্যাখ্যা, অর্থাৎ সেই সার্ভিস সে দেবে না। আরেক জায়গায় আরেক ব্যাখ্যা। আন্তর্জাতিক সম্প্রদায় চায় আমরা দুর্নীতিমুক্ত হই, না হলে ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না। তাদেরই লাভ হবে, কিন্তু আমরা তাদের সুযোগ দিতে চাই না, যারা ব্যক্তিগত লাভ নিয়ে ব্যস্ত আছে। জাতির সুযোগের জন্য আমরা মোটেই চিন্তিত নই, আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে। আমরা চেষ্টা করছি যাতে প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস শতভাগ কার্যকর করে যেতে পারি। কেউ যেন বাধা দেওয়ার জন্য কোমর বেঁধে লেগে না যায়। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।